পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ছোটবেলা থেকে বাবার কাছে কিছু কিছু নবাব সিরাজের গল্প শুনেছি, তো আমি নবাবকে দেখতে পেতাম ছোটবেলা থেকে খুব মাঝে মধ্যে, যেটা আমার মনে হতো যে নবাব এরকম, মানে তুমি কল্পনা করতে। আমি এটা দেখতে পেতাম এবং তার সঙ্গে আমি সমাধিটা দেখতে পেতাম। এটা আমি নিজেও জানি না এবং কবে এটা ভিতরে ভিতরে বেড়ে উঠেছে আমি জানি না। যখন আমার ওইরকম একটা ক্রাইসিস পিরিয়ড, আমি যখন মুর্শিদাবাদ গেলাম, আমি প্রথমেই নদী ক্রস করে আমি প্রথম সমাধিতে গেলাম, গিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে তো উনি রয়েছেন নবাব সিরাজ, বারোদুয়ারি ঘরটার নাম। ওইখানে দাঁড়িয়ে আমার একটা পরিবর্তন হয় এবং মনে হতো একটা ছবি বানাবো, একটা ডকুমেন্টারি বানাবো। মাঝে মধ্যেই চলে যেতাম আমি মুর্শিদাবাদে। তখন লোকজন ভাবতো যে এরকম একটা ফাঁকা পরিবেশ, খোশবাগ ভীষণ ফাঁকা দিদি, নবাব সিরাজের নামে যে মুর্শিদাবাদ চলে, প্রত্যেকটা টিকিট কাউন্টারে টিকিট বিক্রি হয়, সেখানে নবাব সিরাজ যে কী অবস্থায় আছেন বা ছিলেন সেটা কল্পনাও করতে পারবেন না আপনি যদি না নিজে চোখে দেখেন। সেই সময় তো বটেই। তো এই করতে করতে আশেপাশের মানুষের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে। তো তখন আমার মনে হয়েছিল রাস্তায় আলো নেই, ঘুটঘুটে অন্ধকারে এরা লেখাপড়া করে বাড়ি ফেরে, এবং যেটা ওই 15খানা গ্রামের মধ্যে একটা মাধ্যমিক স্কুল নেই দিদি খোশবাগে, যেখানে নবাব সিরাজ শুয়ে রয়েছেন, এবং রাস্তায় আলো ছিল না। আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে 60,000 টাকা নিয়ে 25টা আলো প্রথম লাগিয়েছিল। তো তখন মনে হলো যে একটা স্কুল করা যাক এখানে বসে। তো কিছু বাচ্চা নিয়ে আমি তখন পড়াতে শুরু করলাম। এর মধ্যে যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় সিরাজের গল্প, কাঠগোলাপের বাগান বাড়ি যাচ্ছে যেখানে সিরাজের সঙ্গে সম্পর্কই নেই, সেখানেও সিরাজের গল্প, সর্বত্র, অথচ কেউ তো কিচ্ছু দেখাতে পারছে না। এইটা খুঁজতে খুঁজতে আমি ওনার আসল প্রাসাদে যাই। আমাকে অনেকে বারণ করেছিল যে ওটা শিয়াল সাপের আখড়া। সত্যি দিদি, আমি ওখানে গেছি, প্রচন্ড জঙ্গল। তো আমি এরকম দাঁড়িয়ে আছি, আমার সামনে থেকে খরিশ চলে গেল, আমি বসে আছি, 10 হাত দূরে শিয়াল দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম মেইনটেনেন্স তো ভুল কথা, মানে সম্ভবই না। হীরা ঝিল নামে পরিচিত যেটা ইতিহাসের বুকে, এবং বাংলার 1 নম্বর স্থাপত্য ছিল যেটা, 3টে বড় বড় মহল বিশিষ্ট একটা প্রাসাদ ছিল, এমতাজ মহল, রংমহল এবং দরবার মহল, যেখান থেকে নবাব সিরাজ 3টে স্টেটের দরবারই চালাতেন ওখানে বসে। সেটা পুরোটা এখন পুরো বেশিরভাগটা জলে চলে গেছে, বেশিরভাগটা মাটির তলায় ডুবে গেছে, এবং 300 মিটারের বেশি রয়েছে এখনো এক্সিস্টিং প্যালেস, যেটা প্রচুর মানুষের মধ্যে সম্পত্তিটা ভাগবাটোয়ারা হয়ে মালিকানা হয়ে গেছে। মুর্শিদাবাদের ওসি ক্রাইম ব্রাঞ্চ ময়ূরী ঘোষ, থ্রিলিং একটা অভিজ্ঞতা আগে শুনিনি। আচ্ছা দিদি, প্রথমেই বলে নিই যে আমার এই ডিপার্টমেন্টে 10 বছর হচ্ছে। তো এই 10 বছরে ছোট ছোট অনেক অভিজ্ঞতাই হয়েছে। একটা সময়ে দৌলতাবাদে ওসি ছিলাম। প্রতিদিন রাত্রেবেলায় আমাদের নাকা চেকিং কম্পালসারি। সেটা এখনো হয়, কারণ নাকা চেকিংটা না করলে অনেক ধরনের ট্রাফিকিং বা কম্পালসারি, এক্স্যাক্টলি, মানে ইলিগাল অ্যাক্টিভিটি আটকানোর জন্য নাকা চেকিংটা কম্পালসারি। তো আমি এটা শীতের সময়ের ঘটনা বলছি, তখন আর গ্রামাঞ্চলে মুর্শিদাবাদের ঠান্ডা, ওরে বাপরে। হ্যাঁ দিদি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এলাকাগুলো সব ফাঁকা ফাঁকা হয়, মাঠ, ফাঁকা এলাকা, জলাভূমি এগুলো বেশি থাকে, প্রচন্ড অন্ধকার থাকে, কুয়াশা রাস্তাটা হয়তো ঢেকে ফেলেছে, হয়তো 1 হাত দূরের জিনিসও আমরা দেখতে পাচ্ছি না। এবার এরকমই একটা দিনে আমি রাত্রেবেলা আমার ফোর্স নিয়ে পেট্রোলিং করছি রাস্তাতে। হাইওয়ে যে রাস্তাটা যাচ্ছে আমার বর্ডারের দিকে, আমার মুর্শিদাবাদটা তো জানেন ইন্টারন্যাশনাল বর্ডারের সঙ্গে যুক্ত, তো বর্ডারের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমার থানার রাস্তাটা ওর ওপরেই পড়ে। আমি রাত্রেবেলা 1টা-2টোর দিকে পেট্রোলিং করছি। পিক আপ ভ্যান, যেগুলোতে ওই সবজি বা এই ধরনের ছোট ছোট গাড়িগুলো যেগুলো থাকে, সেই ধরনের একটা গাড়ি আসছে। নর্মালি রুটিন চেক আপের মতো ওকেও আমরা দাঁড় করানোর চেষ্টা করি। পুলিশের গাড়ি ওকে ইন্টারসেপ্ট করছে দেখে ও প্রথমে স্লো করে গাড়িটা। আমরা যখন গাড়ি থেকে নামতে যাব, ও তখন ফুল পিক আপে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল, এবং মোটামুটি ও স্পিড মানে 100-র নিচেও নামায়নি সারা রাত্রি। মানে তোমরা চেস করলে পেছনে? হ্যাঁ, আমরা চেস করেছি পুরোটা। তো ও অ্যাকচুয়ালি নার্কোটিকের ইলিগাল ট্রাফিকিং করে। সেই দিনে ওর গাড়ির মধ্যে ওই ধরনের জিনিস ছিল। সমস্যা কি হচ্ছে দিদি, ও তো ফুল স্পিডে 100-তে চালাচ্ছে গাড়ি, ওর রেসপন্সিবিলিটি বা রিস্ক নিয়েও চালাচ্ছে, কারণ ওর রিস্কটা অন্য জায়গায়, ধরা পড়ে গেলে ওর সমস্যা হবে। কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমার গাড়িতে আমি ছাড়াও আরো 5 জন রয়েছে ফোর্স, আমাকে স্পিডটা কিন্তু কন্ট্রোল করেই চালাতে হচ্ছে। বাম্পার ধরছে না ও, কোনো রাস্তার মধ্যে যে বাম্পারগুলো থাকে। তারপর অনেকটা যাওয়ার পর 3টে থানা ক্রস করার পর, এবং আদার্স অন্যান্য সারাউন্ডিং ওসিদেরকেও ইনফর্ম করা হয় ম্যাটারটা, তারাও নাকা লাগান, বিভিন্ন জায়গাতে কনসার্ন করা হয়। একটা জায়গায় গিয়ে আমরা ওই চাকার দাগ ধরে যাই মেনলি, মানে ও গ্রামাঞ্চলের ভেতর দিয়ে ঢুকেছে, আমরা ওই টায়ারের দাগ ধরে ধরে যখন যাই, কিছুটা দূর গিয়ে মোটামুটি একটা জায়গায় ইন্টারসেপ্ট করা যায়। তখন গাড়ির মধ্যে কোনো ড্রাইভার ছিল না, ও গাড়িটা রেখে পালিয়ে গেছে। ওখান থেকে অনেক নার্কোটিক্স উদ্ধার হয়। পরবর্তীকালে ওরা কোর্টে সারেন্ডার করেছিল, তারা এখনো আন্ডার ট্রায়াল রয়েছে। আর আয়েশা খাতুন ট্যুরিস্ট গাইড হিসেবে সবাইকে নিয়ে যায়। হ্যাঁ দিদি। এবং সরকারি ট্যুরিস্ট গাইড হিসেবে। হ্যাঁ দিদি, অল ওভার যদি মুর্শিদাবাদ ঘুরেন 84 প্লেস রয়েছে, তার মধ্যে আপনার 7-8 দিন সময় লেগে যাবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্লেসগুলো যেগুলো রয়েছে, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে আমি ঘুরিয়ে দিতে পারবো। কি কি জায়গা দেখাবে? ফার্স্টে যাব জাহান কোষা,
কামান। শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর আমলে শের খাঁর দারোগা শের খাঁর তত্ত্বাবধানে হরবল্লভ দাসের অধীনে জনার্দন কর্মকার তৈরি করেছিলেন সে কামানটা। 1637 সালে সেটা নির্মাণ করেছিলেন, সেই কামানটা এখনো রয়েছে। নেক্সট যাব আমি কাটরা মক্স। কাটরা মক্স বলতে মুর্শিদ কুলি খান, যার নামই মুর্শিদাবাদ। তারপরে যাব ফৌতি মসজিদ। ফৌতি মসজিদ বলতে ওটা সরফরাজ কার। তারপরে যাব কাঠগোলা বাগান। কাঠগোলা বাগান দেখার পরে ফিরবো নসিপুর রাজবাড়ি। তারপরে জগৎ সেটের বাড়ি, নসিপুর আখড়া। তারপরে যাব জাফরাগঞ্জ, মির্জাফরের কবরস্থান। তারপরে দেখাবো আজিমুন্নেসা বেগমের সমাধি। আজিমুন্নেসা বেগমের সমাধি দেখানোর পর আমি যাব হাজারদুয়ারি। হাজারদুয়ারি বলতে হুমায়ুন যা তৈরি করেছিলেন। 1829-এ স্টার্টিং হয়েছিলেন এবং 1837-এ কমপ্লিট করেছিলেন। হাজারদুয়ারি কমপ্লিট করার পর মোস্ট ইম্পর্টেন্ট আরামদায়ক প্লেস যেটা হচ্ছে মতিঝিল, যেখানে আমি থাকি, ওখানেই আমার বাড়ি। ঘসেটি বেগম নবাব নওয়াজেশ মোহাম্মদ খানের ওয়াইফ এবং আলীবর্দী খাঁর বড় মেয়ে। মতিঝিলে গেলে ক্লান্তি কিভাবে দূর তার হয়ে কারণ হচ্ছে মতিঝিল এমন একটা প্লেস, কোনো মানুষ যদি 2 মিনিট ঝিলের পাড়ে তাকিয়ে গিয়ে বসে থাকে, আশা করি তার ডিপ্রেশন চলে যাবে। এত সুন্দর একটা জায়গা। যায়? নাসিমা, জুটের কাজ করো, কত বছরের সাথে করছো? আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি স্টার্ট করেছি এটা। আমার মা যেহেতু করতেন, তো সেখান থেকে দেখে ছোটবেলা থেকেই শেখা। প্রপার মুর্শিদাবাদে তুমি থাকো? হ্যাঁ, প্রপার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ হস্তশিল্পেরও একটা বিশেষ জায়গা। মানে আমার ওখানে পাট চাষও যেমন হয়, সেরকম রেশম চাষও হয়। তো 2010-এর পরে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড। সেটা আমার লোকাল যে ডিআইসি অফিস, সেটার মাধ্যমেই আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তো সেখান থেকে আমি ভাবতেও পারিনি কি আমি কখনো ফার্স্ট হয়ে যাব। মানে আমি সেখানে আমার নিজের বডির মাপে আমি একটা ফ্রক বানিয়েছিলাম। তার মধ্যে কোনো মেশিনের কোনো ছোঁয়া ছিল না, পুরোটাই হাতের, আর পুরোটাই আমি নিজে বসে বানিয়েছিলাম। আমার সময় লেগেছিল 15 দিন। তারপর ফার্স্ট হওয়ার পরে আমাকে মা অফিসে নিয়ে গেল। তখন একজন ম্যাডাম ছিলেন যিনি আমাকে অনেক বুঝিয়েছেন কি তোমার মা এত কিছু করছে, তোমার মা এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, সেখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, তো তুমি এগুলো নিয়ে তুমি কেন এগোচ্ছ না? তো ম্যাডাম আমাকে এতটাই ভালোভাবে বোঝালেন কি এটার একটা ভালো ভবিষ্যৎ আছে। তো সেখান থেকে মনে হলো যে ঠিক আছে, দেখা যাক এটা কতটা সম্ভব হয়। মায়ের একটা এনজিও ছিল যেটার সেক্রেটারি এখন বর্তমানে আমি। তো সেখান থেকে সেক্রেটারি হওয়ার পরে ম্যাডাম বললেন যে তুমি অফিসে একবার যোগাযোগ করো। মানে তখন বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, যেখান থেকে ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে মেয়েদের কাজগুলো শেখানো হয়। তখন কতজন মহিলাকে নিয়ে কাজ শুরু করেছে? আমার মা শুরু করেছিলেন, তখন মায়ের কাছে 200 থেকে 300 মহিলা কাজ করতেন। আর এখন কি অবস্থা? এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5000। কত রকমের প্রোডাক্ট তোমরা কর যেগুলো এখানে নিয়ে এসছো? এগুলো সব ব্যাগ, ম্যাট সব? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এগুলো বাইরে যত বড় বড় এক্সপোর্টার আছে, সেই এক্সপোর্টার হাউসগুলোতে আমি দিই। বড় ফ্লোর কার্পেট, মানে 6 ফুট, 8 ফুট, 10 ফুট, 12 ফুট, 15 ফুট, 20 ফুট, এইরকম, মানে একটা হল রুমের সমানও একটা কার্পেট চলে যায় আর কি। এইরকম পুরোটাই যেহেতু হাতের কাজ, বাইরে হাতের কাজের ডিমান্ড একটু বেশি আছে। তাছাড়া যে পাটটা নিয়ে আমি কাজ করছি সেটা তো আমাদের গ্রামেই চাষ হচ্ছে, তো সেখান থেকে চাষিদেরও উপকার হচ্ছে, প্লাস মেয়েদেরও উপকার হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।